নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়ার মঞ্চে খেলার সুযোগ কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে রয়েছে। তো কোচ অস্কার ব্রুজনের উপর ভরসা রাখবে ম্যানেজমেন্ট? অস্কার ব্রুজনের পরিকল্পনা অনুযায়ী চলবে ম্যানেজমেন্ট, নাকি অন্য কোনো পরিবর্তনের ভাবনা চিন্তা করছে? হাই প্রোফাইল কিছু কোচের দিকেও নজর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের থাকতে পারে, এছাড়া কিছু এক্সপিরিয়েন্স কোচের দিকেও কিন্তু ম্যানেজমেন্টের নজর থাকতে পারে। তো কীরকম কি পরিকল্পনা রয়েছে, অস্কার থাকলে কি পরিকল্পনা হতে পারে, অস্কার না থাকলেই বা কি পরিকল্পনা হতে পারে ইস্ট বেঙ্গলের, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। এবার অস্কার থাকবে কি থাকবে না সেই নিয়ে সবার মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে। ডেফিনেটলি অস্কার ব্রুজন যেভাবে ইস্টবেঙ্গলকে লাস্ট সিজনে পারফরমেন্স করিয়েছে বা এই সিজনে পারফরমেন্স করিয়েছে, সেখানে অস্কার ব্রুজন সিজনের মাঝপথে এসে ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভালো পয়েন্ট এনে দিয়েছিল। লাস্ট সিজনে এএফসির মঞ্চে যতটা পেরেছে, যেই দল ছিল সেই দল নিয়ে যতটা পেরেছে ভালো করার চেষ্টা করেছে, এবং এই সিজনে নিজের মতন যতটা পেরেছে দলটাকে তৈরি করে সেখানে ডুরান্ট কাপে আমরা দেখেছিলাম সেমিফাইনাল খেলেছিল, সুপার কাপের রানার্স আপ দল, আইএফএ শিল্ডেও রানার্স আপ দল, এবং সর্বোপরি আইএসএল এর চ্যাম্পিয়ন করেছে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলকে। তো অস্কারকে তো রেখে দেওয়া উচিত, অবশ্যই অস্কারকে রেখে দেওয়া উচিত, সেই চেষ্টা তো ম্যানেজমেন্টও করবে, এবং অস্কার ব্রুজন সেও কিন্তু দলকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সমস্যার ব্যাপার কিন্তু রয়েছে অন্য জায়গায়। প্রথম সমস্যা ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা। অবশ্যই ইস্টবেঙ্গলকে এশিয়ার মঞ্চে খেলতে হবে, ডুরান্ড কাপ খেলতে হবে, তারপর আইএফএ শিল্ড বা সুপার কাপ খেলতে হবে, সেগুলো তো হবে, কিন্তু দেশের সর্বোচ্চ লিগ নিয়ে এখনো কিন্তু একটা অন্ধকার পরিবেশ রয়েছে। যতদিন না সেটা কাটছে, সমস্ত দলের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু রয়েছে। এই একটাই সমস্যা, এছাড়া খুব একটা সমস্যা নেই। এবার অস্কার ব্রুজন অবশ্যই ইস্টবেঙ্গলকে ভারত সেরা করেছে। এবার অস্কার ব্রুজনের যেটা নেক্সট টার্গেট, কিছুদিন ধরেই তোমাদের বলছিলাম যে এশিয়ার মঞ্চে ভালো ফলাফল করা। তো এশিয়ার মঞ্চে খেলতে গেলে বিদেশিদের কোনো কোটার লিমিট থাকে না, যেটা আইএসএল এ রয়েছে। 4জনকে ফার্স্ট 11-এ খেলাও, সর্বাধিক 6জন প্লেয়ারকে রাখতে পারো, এবং এক্সট্রা কোনো প্লেয়ারকে রাখলে তাকে আনরেজিস্টার অবস্থায় রাখতে পারো। কিন্তু সেটা এএফসির মঞ্চে তোমরা জানোই যে 11জন বিদেশিকে খেলালেও কোনো অসুবিধা নেই। তো 11জন বিদেশিকে হয়তো ইস্টবেঙ্গল না খেলালেও অন্তত স্কোয়াডে একটু বেশি বিদেশিকে রাখতে চাইছে, এবং যেরকম ইস্টবেঙ্গলের লাস্ট কয়েকটা সিজন ধরে চলছে যে একাধিক প্লেয়ারের চোট আঘাত, বিশেষত বিদেশিদের, তো সেক্ষেত্রে ব্যাকআপ অপশান হিসাবে 1জন অথবা 2জনকে যদি রেখে দেওয়া যায়, সেটার কিন্তু অনুরোধ ম্যানেজমেন্টের কাছে করেছে অস্কার ব্রুজন। এটা একটা দিক থেকে দেখতে গেলে একদম সঠিক পরিকল্পনা। ইস্টবেঙ্গল লাস্ট এই যে সিজনটা গেল, সেই সিজনে কত বিদেশি চেঞ্জ করেছে দেখো। প্রথমের দিকে হামিদকে নিয়ে আসা হলো, তার সাথে ডিমি ছিল, ডিমি বেরিয়ে গেল। তার পরবর্তী সময় আমরা দেখলাম নিয়ে আসা হলো তোমার হিরোসি ইবুসুকিকে, তারপর হিরোসি বেরিয়ে গেল, হামিদ বেরিয়ে গেল, সেখানে অ্যান্টনকে নিয়ে আসা হলো, ইউসুফকে নিয়ে আসা হলো, এত প্লেয়ারকে নিয়ে আসা হলো। তারপরে কিছু কিছু প্লেয়ার চোট আঘাতে ভুগেছে। তো সেখানে কেভিনের প্রথমের দিকে যদি রিপ্লেসমেন্ট একজন নিয়ে আসতো তাহলেও খারাপ হতো না। প্রথমের দিকে কেভিন অনেক ম্যাচ মিস করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে অস্কারের যেটা প্ল্যানিং, ডেফিনেটলি ভেরি গুড প্ল্যানিং, সেটা বলতে হয়। কিন্তু ম্যানেজমেন্ট কি ভাবছে, অনিশ্চয়তার এরকম একটা কালো মেঘ রয়েছে, সেই জন্য একটু ধীরে চলো নীতি গ্রহণ করতে চাইছে। এবার অস্কারের কাছে তো হিউজ সময় নেই যে এবছর হয়ে গেছে আবার 1 বছর বাদে খেলা, সেরকম তো নয়। খেলা শুরু হয়ে যাবে জুলাই মাসের মাঝপথ থেকেই শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। তো তার মানে জুনের শেষের দিকে অন্তত 10 থেকে 15 দিনের তো একটা প্র্যাকটিস তো দরকার। প্রি সিজন 10 দিনে হয় না, প্রি সিজন অন্তত 20 দিনের ওপরে গেলে তবে একটা টিম প্রি সিজন হয়। সবাই তো আর মোহনবাগান নয় যে প্লেন থেকে নেবেই তাকে তারপরের দিনে খেলতে নামানো, সেটা সম্ভব নয়, সেটা বাস্তবে অবাস্তব, যেটা হয় না। তো সেক্ষেত্রে ফুটবলের নিয়ম মেনে অস্কার যা যা বলো সেগুলো কিন্তু ম্যানেজমেন্টকে বলেছে, এবং যা যা করার কথা সেটাও কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে। এবার ম্যানেজমেন্টের উপর পুরোপুরি দায়িত্ব রয়েছে তারা কি সিদ্ধান্ত নেবে না নেবে। তো অস্কারের ব্যাপারটা সোমবার পর্যন্ত ঝুলে রয়েছে, কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে আমরা কিন্তু ভালো দল গঠন করার চেষ্টা করছি, এবং ভালো মানের দল হলে ভালো মানের কোচও কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসবে। এবার এই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, প্রচুর মেসেজ এসেছে যে তাহলে কি অন্য কোনো প্রোফাইলের দিকে নজর রয়েছে। আমি বলবো হ্যাঁ, ডেফিনেটলি নজর রয়েছে। সেটা সমস্ত দলের ক্ষেত্রেই থাকে,
দলকে আরো আপগ্রেড করার চেষ্টা করে, আমি বলবো অন্যান্য প্রোফাইলগুলো বেটার, ভালো, খারাপ নয়, কিন্তু অস্কারের যে সাকসেস সেটা ইন্ডিয়ান ফুটবলে বলো, সেটা বাংলাদেশে বলো, সেটা এর আগে যে দেশে কোচিং করেছে, সমস্ত জায়গায় কিন্তু অস্কার সফল কোচ। তো যদি ম্যানেজমেন্ট একটু অন্য অপশানের দিকে তাকায়, তো সেক্ষেত্রে কিছু অপশান কিন্তু ভালো রয়েছে যারা ইস্ট বেঙ্গলকে নিয়ে ভালো কাজ করাতে পারে। তো আমি 4জন কোচকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখনই কেউ ধরে নিও না যে অস্কার থাকছে না, নতুন কোচের দিকে যাচ্ছে। সোমবার পর্যন্ত অপেক্ষা করো, সোমবারের পর হয়তো কিছুটা ক্লিয়ার পিকচার আসতে পারে, তারপর এই ব্যাপারটা নিয়ে আরো জোরালোভাবে কথা বলা যাবে। কিন্তু আমি একটা ছোট করে ধারণা তোমাদের দিয়ে রাখি। তো সেক্ষেত্রে কিছু কোচ তো অবশ্যই থাকবে, মূলত এক্সপিরিয়েন্স কোচেদের উপর ভরসা ম্যানেজমেন্ট করতে চাইবে যারা ইন্ডিয়ান ফুটবলে পরিচিত, এবং যদি ম্যানেজমেন্ট মনে করে যে এশিয়ার মঞ্চে ভালো করেছে সেরকম কোচের দিকে তাকাই, সেটাও কিন্তু তাকানোর একটা রাস্তা রয়েছে। তো আমি সবার আগে ইন্ডিয়াতে পরিচিত এবং ইন্ডিয়ান ফুটবলকে যথেষ্ট ভালোভাবে চেনে সেরকম কিছু কোচ নিয়ে কথা বলে প্রথমেই আমি কথা বলবো অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাসের কথা। তো হাবাসকে তোমরা সবাই চেনো, হাবাস হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের অন্যতম সফলতম কোচ, যাকে কিন্তু আমরা দলকে চ্যাম্পিয়ন করতে বেশ কয়েকবার দেখেছি। সেখানে আমরা যদি তাকাই তার সাকসেসের দিকে, তো সেখানে ইন্টার কাশিকে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল, আমরা দেখেছিলাম ইন্টার কাশির কে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার আগে কিন্তু কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এমনকি শিল্ড চ্যাম্পিয়নও হয়েছে কিন্তু এই অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো খুবই একজন সফলতম কোচ, বয়স বর্তমানে কিন্তু 69, এবং বর্তমানে ফ্রি রয়েছে, কোনো কোচের পদে নেই, কারণ ইন্টার কাশিকে সে সিজনের শেষের আগেই বিদায় জানিয়েছিল। তো লোপেজ হাবাস কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ফুটবলটাকে যথেষ্ট ভালোভাবে চেনে, দলকে কি করে চ্যাম্পিয়ন করতে হয় সেটা তার মধ্যে জানা রয়েছে, এবং বিশেষত বিদেশি চয়ন কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসের টপ ক্লাস। তার যে টিম ওয়ার্ক সেটা কিন্তু খুবই ভালো, এবং বিদেশিদের এর আগে আমরা এটিকেতে দেখেছি, এটিকে মোহনবাগানে দেখেছি, এমনকি ইন্টারকাশি দলেও দেখেছি, টপ ক্লাস কিছু বিদেশিকে সে কিন্তু এনেছে, যারা কিন্তু অনেক দিন ধরে ইন্ডিয়ান ফুটবলে খুবই ভালো পারফরমেন্স করেছে, লাইক রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়াম, জাভি বা কার্ল ম্যাকিউ, এরকম প্রচুর প্রচুর নাম তোমরা দেখতে পাবে। এর আগে যদি 2014-15 সিজনে তাকাও, সেখানেও খুব ভালো ভালো প্রোফাইলের প্লেয়ারকে কিন্তু আনতে দেখা গিয়েছিল। তো এই একজন অপশানের দিকে ম্যানেজমেন্ট নজরে রাখতে পারে, এবং এর আগেও লোপেজ হাবাসকে আনার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু হাবাসেরও যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু হাই স্যালারি সে কিন্তু অবশ্যই যে কোনো দলের থেকে নিয়ে থাকে। তো সেটা ম্যানেজমেন্ট যদি দিতে চায়, যদি তার প্ল্যানিংয়ে যেতে চায়, সেটা একটা অপশান হিসাবে হতে পারে। আবারও বলছি, এগুলো অপশান। এছাড়া আরও একজন অপশান যে কিন্তু আইএসএলে যথেষ্ট ভালো রিসেন্ট টাইমে করছে, সেই অপশানের দিকেও তাকাতে পারে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির বর্তমান কোচ পিটার ক্র্যাটকি। তো পিটার ক্র্যাটকির দিকে তাকালে সেও কিন্তু যথেষ্ট ভালো করিয়েছে। এর আগে তাকে কিন্তু আমরা এ লিগে চ্যাম্পিয়ন দলের সদস্য থাকতে দেখেছি, মুম্বাই সিটি এফসিকে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করেছে, যথেষ্ট ভালো কিন্তু তার দলকে নিয়ে পারফরমেন্স সে করায়, বিশেষত ইয়াং প্লেয়ারদের নিয়ে কিন্তু সে কোচিংটা যথেষ্ট ভালো করিয়েছে। তো এই একজন কোচও কিন্তু নজরের মধ্যে থাকতে পারে। এছাড়া ম্যানেজমেন্টের কিন্তু দীর্ঘদিন ধরে একজন কোচের দিকে নজর রয়েছে, অনেক সময়ই কিন্তু এই কোচের সঙ্গে কথাবার্তা হয়েছে, এবং সেই কোচও কিন্তু জানিয়েছিল যে হ্যাঁ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সাথে কথাবার্তা বলেছিল, যোগাযোগ করেছিল, হয়তো কোনো কারণবশত তাকে শেষ পর্যন্ত কোচ করা যায়নি। তো সেই কোচ আর অন্য কেউ নয়, জোসেফ গাম্বাও এর কথা বলছি। তো জোসেফ গাম্বাওকে তোমরা চেনো, 49 বছর বয়সী স্প্যানিশ কোচ, কিন্তু যথেষ্ট ভালো তার সাকসেসফুল কোচিং কেরিয়ার রয়েছে। সেখানে সে লাস্ট কোচিং করাচ্ছিল অ্যাস্টন ভিলার, যেটা ইউথ টিমকে, আন্ডার-21 টিমকে, তার আগে পার্সেবায়া, তার আগে পার্সিভ, উড়িষ্যা এফসি মতন দল, বা তার আগে অস্ট্রেলিয়া যেটা দল ছিল, তো সেখানেও কিন্তু তাকে কোচিং করাতে দেখা গেছে। এছাড়া কিন্তু বার্সেলোনার ইউথ সিস্টেমের কোচিং করাতে দেখা গেছে। তো কোচিং কেরিয়ার কিন্তু তার যথেষ্ট ভালো রয়েছে, এবং তার সাফল্যর দিকে তাকালে সেই সাফল্যও কিন্তু তার যথেষ্ট ভালো রয়েছে। তার কোচিং কেরিয়ারে কিন্তু 2013-14 সালে অ্যাডিলেড ইউনাইটেড অস্ট্রেলিয়া কাপ জেতে, তারপর হংকংয়ের চ্যাম্পিয়ন হয় 2010-11, 2011-12 সালে। এছাড়া হংকংয়ের যেটা ফেডারেশন কাপ সেখানে চ্যাম্পিয়ন করা হয়, হংকংয়ের যেটা সুপার কাপ সেখানে সেই দলকে চ্যাম্পিয়ন করা হয়। তো চ্যাম্পিয়ন করার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এই কোচের সঙ্গেও অতীতে অনেকবারই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা বলতে শোনা গেছে। বর্তমানে ফ্রি রয়েছে, একদম সম্পূর্ণ ফ্রি। তো এই কোচের দিকেও কিন্তু ম্যানেজমেন্ট নজর দিতে পারে, এবং লিস্টে সব থেকে এগিয়ে যেই কোচকে আমি রাখছি তাকে আনাটা ডিফিকাল্ট,
কিন্তু এলে আমি বলবো একটা টপ নচ সাইনিং হয়ে যাবে, সেটা বলাই যায়। সেটা আর অন্য কেউ নয়, ডাস বাকিংহাম। তো ডাস বাকিংহামকে তোমরা সকলেই চেনো, মুম্বাই সিটি এফসির হয়ে আলাদাই কিছু পারফরমেন্স মুম্বাইকে করিয়েছিল এবং এশিয়ার মঞ্চে মুম্বাইকে দুর্দান্ত পারফরমেন্স করিয়েছিল। পরবর্তী সময়ে সে অক্সফোর্ড ইউনাইটেডে গিয়েছিল, সেখানে কিন্তু 59 ম্যাচে কোচিং করায়। বর্তমানে কিন্তু সৌদি প্রো লিগে রয়েছে, সেখানে কিন্তু তার দলকে কোচিং করাচ্ছে। খুব ভালো সেখানে পারফরমেন্স না করালেও খুব খারাপও নয়, সেখানে 39টা ম্যাচে কোচিং করিয়েছে। এছাড়া কিন্তু তাকে আমরা দেখেছি মেলবোর্ন সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, নিউজিল্যান্ডের সে ম্যানেজার হিসেবে কাজ করেছে। অনেক দলে কিন্তু তার ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই 41 বছর বয়সী ইংল্যান্ডের কোচ কিন্তু খুবই একজন এক্সপিরিয়েন্স মানুষ এবং তার বিশেষত এএফসির মঞ্চে যথেষ্ট ভালো মুম্বাইকে একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, এএফসির ওই হাইফাই লেভেলে সম্ভব নয়, কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বা চ্যালেঞ্জ লিগেও কিন্তু তার দলকে নিয়ে ভালো করাতে পারে। সেই একটা তার কোচিং এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের দিকে অবশ্যই যাওয়া উচিত। আমি কিন্তু তাও বলবো এই সমস্ত ছেড়ে যদি অস্কারকে ম্যানেজমেন্ট রেখে দেয়, তার থেকে ভালো কিছু হয় না। কারণ অস্কারও একজন চ্যাম্পিয়ন মেন্টালিটির কোচ এবং অস্কার চাইছে অবশ্যই সে এই সমস্ত দেশে ভালো কোচিং করিয়েছে, এবার এশিয়ার মঞ্চে দলকে সাফল্য আনার জন্য যা যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু নিতে চাইছে, সেই জন্য ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে। আমি তো বলবো এটা সব থেকে ভালো ব্যাপার। ইস্ট বেঙ্গল মানেই এশিয়ার মঞ্চে একটা ভালো ফলাফল করা। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে এশিয়ার মঞ্চে ভালো ফলাফল করানোর জন্য সমস্ত রকম চেষ্টা তো অস্কার ভূষণ করছে। ম্যানেজমেন্ট যদি যতটা ডিম্যান্ড অস্কার করেছে, সেই নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, সেই ডিম্যান্ডে যদি কিছু অনেকটাই দিতে পারে, তাহলেও আমি বলবো অস্কার ভালো কিছু করাতে পারবে। এমনকি চ্যালেঞ্জ লিগ চ্যাম্পিয়ন করাতে পারবে ইস্ট বেঙ্গলকে। সেটা ভারতের জন্য একটা বিরাট বিরাট বড় পাওনা হবে এবং তার ছাড়া ইস্ট বেঙ্গলের জন্য একটা বিরাট বড় পাওনা হবে। তো অস্কার নো ডাউট একজন চ্যাম্পিয়ন কোচ। অস্কারে যদি আমরা একটুখানি কোচিং কেরিয়ার দিকে তাকাই, তো সেক্ষেত্রে অস্কার ভূষণ কিন্তু তার কোচিং কেরিয়ারে অনেক কিছুই চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে সে যখন মালদ্বীপে ছিল, সেখানে মালদ্বীপের কাপ চ্যাম্পিয়ন হয়েছে, মালদ্বীপের যেটা প্রেসিডেন্ট কাপ সেখানে চ্যাম্পিয়ন করেছে, বাংলাদেশে বসুন্ধরা কিংসকে 5 বার চ্যাম্পিয়ন করা, বাংলাদেশের ফেডারেশন কাপ, বাংলাদেশের যেটা কাপ রয়েছে ইন্ডিপেন্ডেন্স কাপ, সেখানে চ্যাম্পিয়ন করা এবং সর্বোপরি ইস্ট বেঙ্গলকেও চ্যাম্পিয়ন করিয়েছে এই অস্কার ভূষণ। তো প্রোফাইলের দিক থেকে দেখতে গেলে কিছু হাই প্রোফাইল কোচ তো রয়েছে, কিছু এক্সপিরিয়েন্স কোচ রয়েছে, কিন্তু রিসেন্ট টাইমে অস্কার ভূষণ কিন্তু অবশ্যই ভারতের মাটিতে যথেষ্ট ভালো কোচিং করিয়েছে, বাংলাদেশে যথেষ্ট ভালো কোচিং করিয়েছে এবং পার্শ্ববর্তী দেশেও সে যথেষ্ট ভালো কোচিং করিয়েছে। তার উপর ট্রাস্ট করলে খুব খারাপ হবে না। তো দেখা যাক কি হয় না হয়। সোমবার দিনটা খুবই ভাইটাল। তোমরাও তোমাদের মতামত জানাতে পারো যে কি করা উচিত ম্যানেজমেন্টের, এবং সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলতেই পারো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।